তাহলে দেখ, আজ আমরা এই এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির তড়িতের যে প্রাথমিক ঘটনাবলী এইটা নিয়ে, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমাকে জানতে হবে যে স্থির তড়িৎ কি, স্থির তড়িৎ কীভাবে সৃষ্টি হয়, এটা হচ্ছে আমাকে জানতে হবে। তো এই ধারণাটা প্রথম যিনি দিয়েছিলেন সেটা হচ্ছে কত খ্রিস্টপূর্বাব্দ না 600 খ্রিস্টপূর্বাব্দ, আচ্ছা, বিফোর ক্রাইস্ট। 600 খ্রিস্টপূর্বাব্দে এই ধারণাটা প্রথম জানা গিয়েছিল। যে এটা একটা স্টোরি আছে যে গ্রিক দার্শনিক একজন ছিলেন থেলস, ইনি লক্ষ্য করেছিলেন কি না, ইনি অনলি ওই দুটো পদার্থ নিয়ে লক্ষ্য করেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে পাইন গাছের একটা আঠা, যেটাকে অ্যাম্বার বলা হয়, ঠিক আছে, পাইন গাছের আঠা, পাইন গাছের আঠাকে আমরা কি বলবো না, হচ্ছে অ্যাম্বার। তাহলে এই অ্যাম্বারকে পশম দিয়ে ঘষার পর তিনি লক্ষ্য করেছিলেন যে এই অ্যাম্বারটা কি করছে না, ছোট ছোট কাগজের টুকরোকে কি করছে না, হচ্ছে আকর্ষণ করছে। কিন্তু ঘর্ষণের আগে দেখা যাচ্ছে যে এরা কেউ কাউকে আকর্ষণ করছে না। যদি আমি ঘর্ষণের আগে অ্যাম্বার বা রেশমের টুকরো দিয়ে কাগজে রেশমের যে রেশম দিয়ে যে ঘষেছি সেটাকে যখন কাগজের টুকরোর কাছে আনছি, তখন দেখা যাচ্ছে না কি না, তারা আলাদাভাবে কেউ কিন্তু কাগজের ছোট ছোট টুকরোগুলোকে আকর্ষণ করছে না। কিন্তু ঘর্ষণ করার পর দেখা যাচ্ছে যে তারা আলাদাভাবে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। তো সেই সময়কালটা অনেক আগে, তাই তিনি তখন এই ঘটনার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দিতে পারেননি। পরবর্তীকালে কি হয় না, 1600 খ্রিস্টাব্দে গিলবার্ট ইনি প্রথম দেখিয়েছিলেন যে শুধুমাত্র এই দুটো পদার্থই নয়, এরকম বেশ কিছু পদার্থ আছে। এবং সেই আমি বলছি পরে, এরকম বেশ কিছু পদার্থের ক্ষেত্রে তিনি লক্ষ্য করেছিলেন কি না, ঘর্ষণের ফলে কি হচ্ছে না, ঘর্ষণ করলেই দেখা যাচ্ছে যে তারা আকর্ষণ ক্ষমতা লাভ করছে, ঘর্ষণের ফলেই তারা হচ্ছে এই বিশেষ আকর্ষণ ক্ষমতা লাভ করছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, এখান থেকে আমরা বলতে পারি যে ঘর্ষণের ফলে এমন কিছু একটা তাদের মধ্যে পরিবর্তন হচ্ছে, যে পদার্থগুলো নিয়ে আমি ঘর্ষণ করছি তাদের মধ্যে এমন কিছু একটা পরিবর্তন হচ্ছে যার ফলে সেটা আকর্ষণ করতে পারছে, তাই তো? তাহলে এই যে ঘর্ষণের ফলে যেটা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে কি না, সেটাই হচ্ছে তড়িৎ বা আধান। এই ঘর্ষণের ফলে কি হচ্ছে না, হচ্ছে আধানের সৃষ্টি হচ্ছে, যার কারণে কি হচ্ছে না, বস্তুগুলো আহিত হচ্ছে এবং সেই বস্তুগুলো অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করছে। কারণ এটা তো আমরা আগে দেখতে পাচ্ছি না, ঘর্ষণের পরের মুহূর্তেই কিন্তু এই ঘটনাটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে পরবর্তীকালে দেখা গেছে যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখা গেছে যে এখানে কি হচ্ছে না, যখনই একটা পদার্থকে আরেকটা পদার্থ দিয়ে আমরা ঘর্ষণ করাচ্ছি তখনই কি হচ্ছে না, এই বস্তুগুলো কি হচ্ছে না, এই বস্তুগুলো আহিত হচ্ছে, আচ্ছা। তাহলে আকর্ষণের কারণ কি না, আকর্ষণের কারণ হচ্ছে এদের আহিতকরণ, বোঝা গেছে? আর কি কারণে এই আকর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে না, এখানে আধানের সৃষ্টি হয়েছে, বুঝেছেন? তো তাহলে এরপর আমরা তড়িৎ আধান সম্বন্ধে জানবো যে তড়িৎ আধান ব্যাপারটা কি। আর আমরা যে কোনো বস্তুকে কি ঘষলেই এই আধান সৃষ্টি হবে না, আমরা সেই বস্তুকে ঘষলেই এই আধানটা সৃষ্টি হবে এবং আকর্ষণ বলটা পাওয়া যাবে, সেগুলো অবশ্যই কি হতে হবে, অপরিবাহী পদার্থ হতে হবে। কি হতে হবে না, অপরিবাহী পদার্থ। যদি আমরা দুটো লোহাকে নিয়ে এরকম ঘষি তাহলে কি এই স্থির তড়িৎ বা এই স্থির আধান সৃষ্টি হবে? কেন সৃষ্টি হবে না বলছি না, যদি আমরা দেখি যে দুটো লোহার খণ্ডকে নিয়ে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করি, এরা যেহেতু পরিবাহী, এখানেও কি হবে না, আধান সৃষ্টি হবে, কিন্তু এরা হচ্ছে কি পরিবাহী। পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয় না, পরিবাহী পদার্থের ক্ষেত্রে আধান যদি সৃষ্টি হয়, সেই আধানটা কি হয় না, এই পরিবাহীর সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ে। ধর আমি এটাকে হাতে নিয়ে ঘষছি,
তাহলে কি হবে, সেই আধান যে সৃষ্টি হচ্ছে এটা সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং সেটা আমার হাতের মধ্য দিয়ে মাটিতে চলে যাবে। কিন্তু অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয় না, এরা হচ্ছে, যেহেতু এরা অপরিবাহী, তার মানে কি না, এরা আধান যে সৃষ্টি হয় সেটাকে তার সমস্ত অংশে এরা হচ্ছে পরিবহন করতে পারে না, এটাই হচ্ছে এদের সমস্যা। তাহলে ধর আমি এই 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 পাশটা আর এই পাশটায় ঘষেছি, তাহলে কি হবে না, যে আধানটা ক্রিয়েট হবে সেই আধানটা কিন্তু এটা এই পাশেই রয়ে যাবে, এইখানেই আধানটা কি হয়ে যাবে, জমা হয়ে রয়ে যাবে। সেই জন্য কি হয় না, এই অংশগুলাই ছোট ছোট কাগজের টুকরো বা কাউকে ছোট ছোট কিছুকে এরা আকর্ষণ করতে পারে। ঠিক আছে, তাহলে কি আকর্ষণ বলটা লক্ষ্য করার জন্য আমার কী করতে হবে, অবশ্যই দুটো অপরিবাহী বস্তুকে আমাকে হচ্ছে নিতে হবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা তড়িতাধান এটা যে এই যে আহিতকরণ হচ্ছে ঘর্ষণের ফলে, এটাকে আমরা দৈনন্দিন জীবনেও কাজে লাগাই। এটার অ্যাপ্লিকেশনও আছে আমাদের, যেরকম আমরা একটা যদি পেট্রোল ভর্তি একটা যদি ট্রাক যখন হচ্ছে রাস্তার উপর দিয়ে যায়, এখন হয়তো উন্নত প্রক্রিয়া বেরিয়েছে, কিন্তু আগে এটা করা হতো যে পেট্রোল ভর্তি ট্রাক যখন রাস্তার উপর দিয়ে যেত, তখন কি হতো না, ওই ট্যাঙ্কের ভিতর থেকে কি করা হতো না, একটা পরিবাহীকে এনে মাটিতে লাগিয়ে রাখা হতো, যাতে ট্রাকটা চলার সময় কি হয় না, ওই পরিবাহীটা মাটিতে লেগে লেগে যায়। কেন না, এই ট্যাঙ্কের ভিতরে যে পেট্রোলটা আছে এটা কি হবে না, যখন এই গাড়ি রাস্তায় চলবে তখনই কি হবে না, এটাই বিভিন্ন তলে, ভিতরের তলে কি হবে না, পেট্রোলের সঙ্গে তার সংঘর্ষ হবে। তাহলে এই ঘর্ষণ হলেই কি হবে না, এই ভিতরের প্রান্তে কি হবে, আধানের সৃষ্টি হবে। যদি দেখা যায় যে আধানের পরিমাণ বা তড়িতের পরিমাণ অত্যন্ত বেশি হয়ে যায়, আর আমরা তো জানি পেট্রোল হচ্ছে কি একটা হচ্ছে দাহ্য পদার্থ, তাই তো সহজে কি হয় না, এটার মধ্যে আগুন জ্বলে যেতে পারে। সেই জন্য কি হয় না, এখান থেকে একটা পরিবাহী তারকে বা শিকলকে আমরা মাটির সঙ্গে যোগ করে দিই, যাতে কি হয় না, যে আধানটা ক্রিয়েট হচ্ছে সেই আধানটা এটার মধ্য দিয়ে মাটিতে চলে যায়। তাহলে আমরা দেখলাম যে এখানে কি হচ্ছে না, আধানের ক্রিয়েশন হচ্ছে, আধান সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমরা তড়িতাধান এটা একটা কণা পেলাম, এটা সম্বন্ধে আমরা জানবো। তাহলে তড়িতাধান এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এটার ইউনিট কি না, সিজিএস পদ্ধতিতে এর ইউনিট হচ্ছে ইএসইউ বা হচ্ছে স্ট্যাট কুলম, এসটিএটি, এটা ছোট হাতের এসটিএটি, আর যেহেতু কুলম একটা সায়েন্টিস্টের নাম, এটা ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, স্ট্যাটের পর সিটা কি হবে না, হচ্ছে ক্যাপিটাল হবে। এটা সিজিএস পদ্ধতিতে এর হচ্ছে ইউনিট। আর এসআইতে ইউনিট কি, কুলম। ইউনিট লেখারও কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে, এগুলো 11-এ ছিল, তাও এখানটা আমি এটার জন্য বলে দিচ্ছি। সায়েন্টিস্টের নাম অনুযায়ী যদি ইউনিটের নাম হয় এবং তাকে যদি আমি সংক্ষেপে লিখতে চাই, তাহলে তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হিসাবে লিখলেই হয়ে যাবে। অথবা তুই স্মল লেটারে, এটা কি হবে, স্মল লেটারে আমাদের এটা টোটাল স্পেলিংটা লিখতে হবে, কুলম। আচ্ছা, এই ব্যাপারটা। আর এই সিজিএস আর এসআই আধানের মধ্যে সম্পর্ক কি না, 1 কুলম ইকুয়ালস টু কি হয় না, 1 কুলম ইকুয়ালস টু 3 × 10⁹ ইএসইউ। এটা হচ্ছে মনে রাখতে হবে, এটা আমাদের যখন আমরা প্রবলেম করব এই সম্পর্কটা, এই রিলেশনটা আমাদের কিন্তু লাগবে। বুঝছো, এই সম্পর্কটা আমাদের লাগবে। তাহলে এই গেল। এরপর আমরা দেখব যে এই যে আধান পেলাম, এই আধানের প্রকারভেদ, এই আধানটা কি একই প্রকার না কয় প্রকার, সেটা হচ্ছে আমরা এখানে দেখব। আধানের প্রকারভেদ, কয় প্রকারের আধান আছে। তো এটা আমরা একটা সহজ পরীক্ষা দিয়ে এইটা আমরা দেখে নিতে পারি। আমরা কি করলাম না, একটা দণ্ড থেকে একটা এবোনাইট দণ্ডকে ঝুলিয়ে দিলাম, সুতোর সাহায্যে একটা এবোনাইট দণ্ডকে এখানে ঝুলিয়ে দিলাম। আর একটা থেকে কি করলাম না, একটা কাঁচ দণ্ডকে এখানে হচ্ছে ঝুলিয়ে দিলাম। এটা কাঁচ দণ্ড, এটা হচ্ছে এবোনাইট দণ্ড। এই এবোনাইটটাকে আমি কি করলাম না, এটাকে আমি পশম দিয়ে ঘষেছি, ঘর্ষণ করেছি, আর এটাকে আমি কি করেছি না, হচ্ছে রেশম দিয়ে ঘষেছি। বুঝেছেন?
তাহলে এই অ্যাবোনাইট দণ্ডটাকে আমি পশম দিয়ে ভালো করে ঘষেছি, আর এই কাঁচ দণ্ডটাকে আমি রেশম দিয়ে ভালো করে ঘষেছি। এরপর যদি আমরা দেখি যে এদেরকে আমরা পাশাপাশি নিয়ে আসি, তাহলে দেখা যাবে কি না এরা হচ্ছে পরস্পরকে আকর্ষণ করছে, পরস্পরকে কি করবে, নিজের দিকে আকর্ষণ করছে। আমি এই পরীক্ষাটায় আরও একভাবে করতে পারি। এটা কি না, আমি এই এবোনাইটটাকে খুলে নিয়ে আমি কি করলাম না, কাঁচ দণ্ডটাকে আর একটা অন্য কাঁচ দণ্ড নিলাম, তাকে আমি কি করলাম না হচ্ছে রেশম দিয়ে, এটার মতোই রেশম দিয়ে ঘষে এটার কাছে নিয়ে আনলাম। নিয়ে আসলে দেখা যাবে যে এখানে একে অপরের এই দুটো প্রান্ত যদি কাছে নিয়ে আসি, দেখা যাবে কি না একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে তার বিপরীত ঠিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর আমরা জেনেছি যে ঘর্ষণের ফলে আধান উৎপন্ন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস দিয়ে যদি একই জিনিসকে ঘষি, কাঁচকে রেশম দিয়ে ঘষেছি, এখানেও কাঁচকে রেশম দিয়ে ঘষেছি দ্বিতীয়বার যখন করছি, তাহলে একই জিনিসকে একই জিনিস দিয়ে ঘষলে এটা তো যা উৎপন্ন হবে এটা তো তাই উৎপন্ন হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু বিকর্ষণ করেছে, তার মানে আমরা বলতে পারি যে সেম আধান উৎপন্ন হয়েছে, এটা তো যা উৎপন্ন হয়েছে এটা তো তাই উৎপন্ন হয়েছে। আর প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছিল আকর্ষণ করছে যেহেতু, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে বিপরীত আধানের সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে আমরা এই পরীক্ষাটা থেকে আমরা পেতে পারি যে দুই ধরনের আধান এখানে পাওয়া যাচ্ছে, তাই তো? দুই ধরনের আধান এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কি পাওয়া গেল না, একটা হচ্ছে ধনাত্মক পাওয়া গেল, আর এইটা একটা হচ্ছে ঋণাত্মক আধান পাওয়া গেল। দুই ধরনের আধান পাওয়া গেল, কারণ আমরা দেখলাম দুটা ক্ষেত্রে কি হলো, দুটা বিপরীত পরিস্থিতির সৃষ্টি হলো। তাহলে আমরা বলতে পারি যে এখানে দুই ধরনের আধান বর্তমান। আর আমাদের এইখানে একটা লিস্ট আছে, যেটা হচ্ছে আমরা শ্রেণী বলবো, সেই শ্রেণী একটা আছে। এই শ্রেণী অনুযায়ী দেয়, শ্রেণীটা আমি লিখছি। এইটাকে বলা হয় স্থির তড়িৎ শ্রেণী। এটা আমি কতগুলা লিখে দিচ্ছি, আমি লিখে করে জাস্ট। তাহলে স্থির তড়িৎ শ্রেণী অনুযায়ী প্রথমে আছে কি না, প্রথমে আছে হচ্ছে পশম, দ্বিতীয়তে আছে কি না, দ্বিতীয়তে আছে হচ্ছে কাঁচ, 3 নম্বরে আছে কি না, 3 নম্বরে আছে কাগজ, 4 নম্বরে আছে কি না, আছে রেশম। এরকম করে দেখবি বইতে একটা স্থির তড়িৎ শ্রেণী দেওয়া আছে। এই তড়িৎ শ্রেণীটা কেন দেওয়া আছে না, এখানে যদি আমরা দেখি যে এই শ্রেণীতে যার যেটা আগে আছে তার সঙ্গে যদি এইখানের পরের একটা কোনোতে ঘর্ষণ করা হয়, ধর আমি কি করব না, পশমের সঙ্গে কাগজকে ঘর্ষণ করব, হয়েছে? তাহলে পশমটা যেহেতু এই শ্রেণীতে প্রথমে আছে, তাহলে যেটা প্রথমে থাকবে সেটাতে কি আধান উৎপন্ন হবে না, সেইটাতে হচ্ছে ধনাত্মক আধান উৎপন্ন হবে। মনে থাকবে, এটাতে ধনাত্মক হবে আর কাগজটাতে ঋণাত্মক আধান উৎপন্ন হবে। তাহলে দেখ দুটা এইখানে যে শ্রেণীটা আছে, এদের দুটা যে কোনো বস্তুর মধ্যে ঘর্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি যেটা শ্রেণীতে প্রথমে আছে সেটাতে ধনাত্মক হবে, যেটা শ্রেণীতে পরে আছে সেইটাতে কি আধান সৃষ্টি হবে না, সেইটাতে ঋণাত্মক আধান সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে এই শ্রেণীটা যদি আমরা মনে রাখতে পারি, এখানে আরও কতগুলো আছে, এই শ্রেণীটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দুটা বস্তুর মধ্যে ঘর্ষণ হলে কোনটাতে পজিটিভ কোনটাতে নেগেটিভ আধান সৃষ্টি হবে সেটা হচ্ছে আমরা বলে নিতে পারবো। এরপর এখানে একটা আছে যে বিকর্ষণই হচ্ছে আমার তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বিকর্ষণ হলে আমরা বলতে পারবো একমাত্র যে সেটা তড়িৎগ্রস্ত। বিকর্ষণ হলেই কি হচ্ছে না তড়িৎগ্রস্ত, এটা আমরা বলতে পারবো। না, যদি একমাত্র বিকর্ষণ হয় দুটা বস্তুর মধ্যে, তাহলে আমি এখানে কি নিলাম না, একটা সোর্স নিলাম, সোর্স চার্জ নিলাম, যেটা আমি একটা কিছু পজিটিভ বা আমি এটা প্রথমে বলছি যে এটা আমি পজিটিভ আধানে আহিত করে রেখেছি, আছে এটা। তাহলে আমি যদি একটা কোনো একটা চার্জ নিয়ে টেস্ট করতে চাই যে কোনো একটা বডির মধ্যে ধর কিছু একটা চার্জ আছে,
সেইটাকে আমি টেস্ট করব যে এটার মধ্যে কি চার্জ আছে, সেটা আমি মানে এটার আদৌ চার্জ আছে কি না এটা আমি টেস্ট করব, ঠিক আছে, এটার মধ্যে আদৌ চার্জ আছে কি না। যদি দেখা যায় যে এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয় তাহলে কি হবে, এটার কাছে নিয়ে আলে কি হবে, আকর্ষণ হবে নেগেটিভ তড়িৎগ্রস্ত হলে। আবার দেখ এটা যদি তড়িৎগ্রস্ত নাও হয়, এটা যদি তড়িৎগ্রস্ত নাও হয়ে থাকে তাহলেও কিন্তু এটাকে যখন এখানে আনবো সামনে, এখানে কি হবে না, এটা সামনে আনলে আবেশের সৃষ্টি হবে। আবেশের সৃষ্টি হয়ে এটাকেও কিন্তু, অর্থাৎ যার মধ্যে কোনো তড়িৎ নেই সেটাকেও কিন্তু এই পজিটিভ আধানে আহিত বস্তুটা আকর্ষণ করবে। তাহলে দুটো ক্ষেত্রে আকর্ষণ করছে, এটা যদি নেগেটিভ আধানে আহিত থাকে বা এটা যদি নাও আহিত থাকে তাহলেও আকর্ষণ করছে। তাহলে যেটাকে নিয়ে টেস্ট করছিস সেটা আমরা বলতে পারবো না যে এটার মধ্যে আধান আছে না এটার মধ্যে নেগেটিভ আধান আছে, এটা আমরা বলতে পারছি না। কিন্তু যদি দেখা যায় যে এই বস্তুটার মধ্যে, এই বস্তুটাকে নিয়ে যাওয়ার পর যদি এটা বিকর্ষণ করে, তাহলে কিন্তু আমরা শিওর বলতে পারবো যে কি না এই বস্তুটার মধ্যে শিওর চার্জ আছে। একমাত্র কি না সেম চার্জ হলেই আমার হচ্ছে বিকর্ষণ ঘটনাটা লক্ষ্য করা যাবে। কোনোভাবেই এটার মধ্যে যদি চার্জ যদি না থাকে তাহলে কিন্তু এটা এটা যদি তড়িৎগ্রস্ত না হয় তাহলে কিন্তু সেটাকে আকর্ষণ করবে, বিকর্ষণ করবে না। বিকর্ষণ কখন করবে না, এটার মধ্যে সেম চার্জ থাকলেই তাকে বিকর্ষণ করবে। তখন আমি নিশ্চিত করে বলতে পারবো যে এটার মধ্যে কি চার্জ তো অবশ্যই আছে, এবং সেই চার্জটা কি আছে না এর সেম, এটা যা চার্জ আছে সেই চার্জটাই আছে। তাহলে এখান থেকে এটা ক্লিয়ার যে বিকর্ষণ হলেই আমরা পরিষ্কার বলতে পারছি, যে বিকর্ষণ হলেই আমরা বলতে পারছি যে যে আমরা টেস্ট, যেটা নিয়ে আমরা টেস্ট করছি যে বডিটা নিয়ে, সেটাতে কি আছে না অবশ্যই চার্জ আপাতত ওই বডিটার মধ্যে রয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখব যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে আমরা দেখব যে কিভাবে তড়িতের সৃষ্টিটা হচ্ছে সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে ইলেকট্রনিক থিওরি, তাহলে আমরা ইলেকট্রনিক থিওরি অফ ইলেকট্রিসিটি কি কারণে এই আধানটা সৃষ্টি হচ্ছে ঘর্ষণ করলেই, সেটা হচ্ছে আমরা দেখব। তো আগে আমরা দেখছিলাম যে কাঁচকে, একটা কাঁচ দণ্ডকে আমরা দেখছিলাম রেশম দিয়ে ঘষলেই আমার কি হয়ে যাচ্ছে না এটার মধ্যে একটা আধানের সৃষ্টি হচ্ছে, তাই তো, এই কাঁচটাকে। তাহলে এই কাঁচ, এই পদার্থটা কি না কাঁচের অসংখ্য পরমাণু দিয়ে গঠিত, তাই তো। তাহলে আমরা কি জানি না পরমাণুতে, সেটা যে পরমাণুই হোক, আমরা জানি কি না একটা পরমাণু, ধর আমি এটা কথা বলছি যেরকম আমি ধর আমি একটা কার্বন বা হচ্ছে অক্সিজেন নিয়ে কথা বলছি, ঠিক আছে, বা নাইট্রোজেন, যাই হোক। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে বা পরমাণু ক্রমাঙ্ক যেটা, সেটা হচ্ছে 7, এটা আমরা জানি। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক যদি 7 হয়, আমরা জানি যে এটার মধ্যে তাহলে 7টা প্রোটন আছে। আবার 7টা প্রোটন কোথায় আছে না হচ্ছে নিউক্লিয়াসে 7টা প্রোটন আছে, তাই তো, এরকমভাবে 7টা প্রোটন এই নিউক্লিয়াসে থাকবে। আর বাইরের কক্ষপথগুলোতে ঠিক 7টা ইলেকট্রন থাকে, তাই তো। এটা আমরা জানি একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকে বাইরের কক্ষপথে ঠিক ততগুলা ইলেকট্রন থেকে থাকে। তাহলে আর পরমাণুতে আর কি থাকে না নিউক্লিয়াসের ভিতরে আর একটা কণা থাকে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে নিউট্রন। কিন্তু সেই নিউট্রনটা কি হয় না, নিউট্রনটা সেটা হচ্ছে নিস্তড়িত হয়। কি হয়, নিস্তড়িত হয়, নিউট্রনটা হয় নিস্তড়িত। তাহলে আধান, আধান কার কার মধ্যে আছে না, আধান আছে প্রোটনের মধ্যে, প্রোটনের মধ্যে আধান আছে, আর ইলেকট্রনের মধ্যে আধান আছে। তাহলে এটার যদি আমি টোটাল আধান বার করতে চাই, তাহলে দেখলাম এখানে 7টা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জগ্রস্ত কণা, তাহলে তার আধান কত, -7। 7টা এর মধ্যে প্রোটন আছে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসটা পরমাণুর মধ্যেই আছে, মানে আমি পরমাণুটা টোটাল চার্জ হিসাব করছি। তাহলে দেখ পরমাণুটা টোটাল চার্জ আমার হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে একটা পরমাণুর টোটাল চার্জ আমরা কত পেয়ে গেলাম না, একটা পরমাণুর ক্ষেত্রে টোটাল চার্জ আমার 0 হয়ে গেল। তাহলে দেখ একটা পরমাণু এমনিতে কি হয় না হচ্ছে নিস্তড়িত হয়। তাহলে এই কাঁচে আমি যদি এটা কাঁচের ক্ষেত্রেও ধরি, তাহলে কাঁচের অসংখ্য পরমাণু দিয়ে এই পদার্থটা গঠিত হয়েছে। তাহলে সব পরমাণুই কি ইলেকট্রিক্যালি নিস্তড়িত,
তাহলে দেখ এমনি অবস্থায় কি হবে না, এই পদার্থটাও ইলেকট্রিক্যালি কি হবে না হচ্ছে নিউট্রাল হবে। ঠিক আছে, তো ঘর্ষণ করলে কি হচ্ছে ব্যাপারটা সেটা হচ্ছে দেখব। আমরা জানি কি না, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হয় না, ইলেকট্রনগুলা বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। আর এটা আমরা জানি কক্ষপথে ম্যাক্সিমাম কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে না হচ্ছে 2n², এই সংখ্যক ইলেকট্রন কক্ষপথে ম্যাক্সিমাম থাকতে পারে। এন হচ্ছে এন 1 2 3 প্রথম কক্ষপথের ক্ষেত্রে এন এর ভ্যালু কত বসাবো না 1 বসাবো, তাহলে কটা ইলেকট্রন হবে, দুটা। দ্বিতীয় কক্ষপথে এন এর ভ্যালু 2 বসাবো, তাহলে 2 দিয়ে 4 2 8টা, তাই তো। তাহলে দ্বিতীয় কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে না হচ্ছে 8টা ইলেকট্রন থাকতে পারে। এরকমভাবে হিসাব হবে, হয়েছে। তো দেখ, তাহলে এরকমভাবে ইলেকট্রনগুলো অ্যারেঞ্জ হয়। তো কুলম্বিয়ান যে ল সেটা আমরা দেখেছি, এফ ইকুয়ালস টু কী হয় না, এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r², তাই তো। দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কি হয় না, আধান দুটার গুণফলের সঙ্গে প্রপোর্শনাল হয়, আর তাদের ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে, তাই তো। তাহলে দেখ না, তাহলে আমরা এখানে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে। যদি আমরা নাইট্রোজেনের কথা ভাবি, তাহলে প্রথম কক্ষপথে কী হবে না হচ্ছে দুটো ইলেকট্রন থাকবে, টোটাল 7টা ইলেকট্রন আছে। তাহলে দ্বিতীয় কক্ষপথে কী হবে না হচ্ছে 5টা ইলেকট্রন থাকবে, এরকমভাবে। তাহলে দেখ না, প্রথম কক্ষপথের থেকে নিউক্লিয়াসের যে ডিস্টেন্স দ্বিতীয় কক্ষপথে, তাহলে এর আর ইলেকট্রন নেই, তাহলে এর আউটার শেলে 5টা ইলেকট্রন আছে। তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে কি হচ্ছে না, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যা ডিস্টেন্স, দ্বিতীয় কক্ষপথে ডিস্টেন্স বাড়ছে। আর এখানে আমরা দেখলাম ডিস্টেন্স বাড়লে কি হবে না, ডিস্টেন্স যদি বেড়ে যায় বলটা কি হয়ে যাবে না, কুলম্বিয়ান যে ফোর্স সেটার ভ্যালু হচ্ছে কমে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আউটার সেলের ইলেকট্রনগুলো কি হয়, নিউক্লিয়াসের সঙ্গে অপেক্ষাকৃত অন্য সেলের থেকে দুর্বলভাবে আটকে থাকে, হয়েছে। এটা আমরা দেখতে পেলাম। তাহলে যখন ঘর্ষণ করা হয় তখন কি হয় না, ধর এটা এই কাঁচের সঙ্গে আমরা রেশমের ঘর্ষণ করছি, তাই তো। তখন কি হয় না, ঘর্ষণের ফলে যে এনার্জিটা উৎপন্ন হয় সেখানে কি হয় না, এরকম বাইরের আউটার সেলের ইলেকট্রন কি হয় না, যেটার ধর কাঁচের যদি পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলো দুর্বল হয় রেশমের থেকে, তাহলে কি হবে না, কাঁচের থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে। আমি বলছি যা দুর্বল হবে, যে পরমাণুটা ধর কাঁচটা কাঁচের পরমাণু দিয়ে গঠিত, তাহলে সেক্ষেত্রে কাঁচকে যদি আমরা রেশম দিয়ে ঘষি, কাঁচের ক্ষেত্রে যদি দেখা যায় আউটার সেলে ইলেকট্রনগুলো দুর্বলভাবে আটকে থাকে, তাহলে দুটো ঘষলে কী হবে, কাঁচের থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে, আচ্ছা। তাহলে দেখ, কাঁচের একটা পরমাণুর থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে আসে, এখান থেকে দেখ একটা ইলেকট্রন যদি বেরিয়ে আসে, তাহলে কি হচ্ছে না, এখানে 7টা প্রোটন ছিল নিউক্লিয়াসের ভিতরে, বাইরের কক্ষে টোটাল 7টা ইলেকট্রন ছিল, একটা যদি ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যায় তাহলে 6টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এক একক পজিটিভ চার্জ বেড়ে গেল, এখানে কি হয়ে যাবে, ই হয়ে যাবে +E। তাহলে এখানে কি হচ্ছে না, এক একক পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। তার মানে দেখ, পরমাণুটা কি হলো না, ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেল। তাহলে এরকম অসংখ্য পরমাণু আছে, তাহলে সেই অসংখ্য পরমাণু থেকে প্রত্যেকটার থেকে ইলেকট্রন বেরিয়ে কি হবে না, সেইটা ধনাত্মক ইলেকট্রন বেরালে কি হবে, সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। আর এই যে ইলেকট্রনগুলো যে বেরিয়েছে, সেই ইলেকট্রন বেরিয়ে কোথায় যাবে না, সেটা হচ্ছে যদি কাঁচকে রেশম দিয়ে ঘষি তাহলে সেটা রেশমে ঢুকবে। তাহলে এইভাবে দেখ কি হচ্ছে না, কাঁচটা এইভাবে ঘর্ষণের ফলে কি হচ্ছে না, বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে কি হচ্ছে না, ওই পদার্থটা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে। আর ইলেকট্রনগুলো যে পদার্থে এসে ঢুকছে, ইলেকট্রনগুলো যদি রেশমে ঢুকে, তাহলে এই রেশমটা কি হয়ে যাচ্ছে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা ঘর্ষণের ফলে আমি দেখলাম যে এইভাবে ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে তারা কি হচ্ছে, ঘর্ষণের ফলে তড়িৎগ্রস্ত হচ্ছে। আর তড়িৎগ্রস্ত হলেই কি হবে না, তারা একটা অনাহিত বস্তু বা বিপরীত আধানে আহিত বস্তুকে তারা কি করবে না, নিজের দিকে আকর্ষণ করবে, হয়েছে। তাহলে এটা হচ্ছে ব্যাপার এখানে। তাহলে বুঝলি, ঘর্ষণের ফলে বোঝা গেল যে ঘর্ষণের ফলে একটা বস্তু আকর্ষণ ক্ষমতা লাভ করছে, সেটা আমরা বুঝতে পারলাম, তাই তো। এটা
এইখানে আমরা আরও কিছু ডাটা, যেটা হচ্ছে ইলেকট্রনের আধান কত, এটা ভ্যালুটা আমার হচ্ছে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে আমার মানে যখন আমরা প্রবলেম করব এগুলো অনেক সময় দেওয়া থাকে না। তাহলে ইলেকট্রনের চার্জ কত, না ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এই ডাটাগুলো আমাদের মনে রাখতে হবে। ইলেকট্রনের মাস কত, এম সাফিক্স সি, ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10⁻31 কিগ্রা, এটা হচ্ছে ইলেকট্রনের মাসের ভ্যালু। আচ্ছা, এই দুটো আমরা হচ্ছে মনে রাখবো। আর প্রোটনের, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ আর প্রোটনের চার্জ পজিটিভ, কিন্তু এদের ভ্যালু হচ্ছে কি না, ভ্যালু হচ্ছে ইকুয়াল। আর প্রোটন হচ্ছে কি না, প্রোটন ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী, না মাস অফ প্রোটন হচ্ছে প্রায় 1837 গুণ ইলেকট্রনের তুলনায় ভারী। তাহলে এইটাকে 1837 দ্বারা যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে হচ্ছে আমরা প্রোটনের মাস এখানে হচ্ছে পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আবার দেখ না, কোনো একটা ধর একটা পরমাণু আছে, একটা পরমাণু, আমি বললাম যে একটা পরমাণু আছে, তাহলে এই পরমাণুটার নির্দিষ্ট ভর আছে, তাই তো। এখান থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এই পরমাণুটার ভর বাড়বে না কমবে, না ইলেকট্রনের যেহেতু একটা নির্দিষ্ট ভর আছে, তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এই পরমাণুটার মাস কি হয়ে যাবে, না একটা ইলেকট্রনের মাসের সমপরিমাণ মাস এখান থেকে কমে যাবে, তাই তো। আবার এখানে যদি একটা ইলেকট্রন অ্যাড হয়ে যায় তাহলে কি হবে, না এখানে হচ্ছে মাস বৃদ্ধি পাবে, মাস অ্যাড হয়ে যাবে। বুঝেছেন? এরপর আমরা জানবো আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন ব্যাপারটা কি, এটা হচ্ছে আমরা দেখব। আধানের কোয়ান্টায়ন কি না, একটা বস্তুর মধ্যে একটা বস্তু তীব্রভাবেও আহিত হতে পারে, এটা দুর্বলভাবেও আহিত হতে পারে, তাই তো। তাহলে আমি দেখব যে এইটার মধ্যে কত চার্জ আছে, এটা হয় আমাকে যদি ক্যালকুলেশন করতে বলে তাহলে এইখানে আধানের কোয়ান্টায়ন ব্যাপারটা কাজে লাগবে। না প্রকৃতিতে যে আধান পাওয়া যায় সেগুলা কি হয় না, সব ইলেকট্রনের আধানের কি হয় না সরল গুণিতক হয়। অর্থাৎ এর মধ্যে সব থেকে ছোট যে আধানটা থাকতে পারে সেটা হচ্ছে কি না, হচ্ছে ইলেকট্রন। হয়েছে, তাহলে এই এটার মধ্যে ধর আমি ধরলাম এটার মধ্যে একটা চার্জ ভ্যালু দিয়ে দিলাম, চার্জের ভ্যালু ধর 5.6 ইন্টু 10⁻15 এত কুলম চার্জ আছে, এটা বলে দিলাম। তাহলে এই চার্জটা কি না, এই চার্জটা হচ্ছে 5.6 ইন্টু 10⁻⁻15, এইটা ইকুয়ালস টু n ইন্টু ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে দেখ, এখানে এটার মধ্যে কটা ইলেকট্রন আছে এখান থেকে বলে দিতে পারবো, n ইকুয়ালস টু এটা বা ই করে দিলেই ইলেকট্রন এখানে কটা আছে। অর্থাৎ সব থেকে ছোট ইলেকট্রন এখানে আমরা চার্জের ক্ষেত্রে আমরা ধরে নেব কি না, যে মূল কণিকাটা, যে মূল আধান, সে মূল আধানটা একটা ইলেকট্রনের আধানের সমান, এইটা ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে কত চার্জ থাকবে, যে কোনো বডির মধ্যে যা চার্জ থাকবে সেটা কি হবে, ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে। এখানে যাই চার্জ থাকুক না কেন, তো ইলেকট্রনের আধানের সঙ্গে সেই নাম্বারটা মাল্টিপ্লিকেশন করে দিলেই তার হচ্ছে কি হবে না, টোটাল চার্জ আমার বেরিয়ে যাবে। আচ্ছা, আর আধানের, এরপর আমরা দেখব যে আধানের যেরকম শক্তির নিত্যতা সূত্র আছে সেরকম কি তড়িৎ আধানেরও নিত্যতা সূত্র আছে। এখানে কি হয় না, হ্যাঁ তড়িতেও কি হয় না, এখানে আধানও কি হয় না হচ্ছে ধ্বংস, বা আধানকেও কি না ধ্বংস বা সৃষ্টি করা যায় না আধানকেও। না আমি দেখলাম যে যখন আমরা ঘর্ষণ করছি, তো আমরা দুটো বিচ্ছিন্ন বস্তু নিলাম, কাঁচ নিয়েছি আর হচ্ছে রেশম নিয়েছি, হয়েছে। তাহলে প্রথমে কি ছিল না, এদের মধ্যে কোনো তড়িৎ ছিল না, তারপরে ঘর্ষণ করার পর দেখা গেল যে এটার মধ্যে পজিটিভ তড়িৎ উদ্ভব হয়ে গেল, এটার মধ্যে নেগেটিভ তড়িৎ উদ্ভব হয়ে গেল। তাহলে তো এখানে বলতে পারি যে এখানে আধানের সৃষ্টি হয়ে গেছে, তাই তো। কিন্তু যদি আমরা এই টোটাল সংস্থাটাকে ধরে নিই তাহলে দেখ না, এখান থেকে যতগুলা ইলেকট্রন গেছে সেই ইলেকট্রনগুলাই কিন্তু কোথায় না রেশমে যে ঢুকেছে। তাহলে এটার মধ্যে যতটা ইলেকট্রন ঘাটতি হয়েছে সেই ইলেকট্রনটা এখানে এক্সট্রা হয়েছে, তাই তো। তাহলে এটার মধ্যে এখানে ইলেকট্রন ঘাটতি হয়েছে, এখানে বেশি হয়েছে। আলটিমেটলি কি হয়েছে না, টোটাল চার্জ যদি আমি যোগ করি দেখবি এখানে টোটাল চার্জ কত হচ্ছে, এই সংস্থাটার ক্ষেত্রে টোটাল চার্জ আমার দেখবি 0 হচ্ছে।
এটার ইলেকট্রন তো কমে গেছে, এটার ইলেকট্রনগুলো এখানে যে ঢুকেছে, তাহলে আলটিমেটলি চার্জের ধ্বংস বা সৃষ্টি হচ্ছে না, কি হচ্ছে না একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যাচ্ছে, এটাই যাচ্ছে। তাহলে একটা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে আমরা কি ধরে নেব না, একটা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে আমরা ধরে নেব কি না আধানের হচ্ছে মোট পরিমাণ সর্বদা কি না মোট পরিমাণটা সর্বদা ধ্রুবক থাকছে। আচ্ছা, মোট পরিমাণটা কি হচ্ছে না সর্বদা ধ্রুবক হচ্ছে, এটা। আর একটা ব্যাপার যেটা হচ্ছে বলতে হবে সেটা হচ্ছে না আধান কি না একটা বস্তুর মধ্যে যে আধান আছে সেটা স্থির অবস্থাতেও যা আছে এটাকে গতিশীল করলেও কিন্তু আধানটা হ্রাস বা বৃদ্ধি পায় না, হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কিউ স্থির ইকুয়ালস টু কিউ গতিশীল, অর্থাৎ এটাকে মুভ করানো হলো এর আধান কি হয় না বৃদ্ধি বা হ্রাস পায় না। আমরা জানি মাসের ক্ষেত্রে কি হয়, আমরা জানি মাসের ক্ষেত্রে তোর হচ্ছে আপেক্ষিকতা বা সূত্র অনুসারে মাস ভেরি করে, তাই তো। যদি আমরা আলোর বেগের কাছাকাছি এটাকে বেগ দিয়ে দিই তাহলে কিন্তু এই মাসটা আর এম থাকবে না, এই মাসটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আধানের ক্ষেত্রে সেই ব্যাপারটা হবে না, ঠিক আছে। আধানের ক্ষেত্রে তোর আধানটা স্থির থাকলেও যা হবে তাকে গতিশীল করা হলেও কি হবে না সে একই ফল পাওয়া যাবে। আর ওই ইলেকট্রনীয় তত্ত্ব যেটা বললাম ওটাই হচ্ছে ঘর্ষণের, ওই যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে যদি ঘর্ষণ তড়িতের ব্যাখ্যা দিতে বলে, ওই একই কারণ, ঘর্ষণের ফলেই কি হচ্ছে না ওই একটা বস্তু থেকে আর একটা বস্তু, তো একই একই কথা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এটার প্রথম এই চ্যাপ্টারটার প্রথম অংশ, এই জিনিসটা এটা পড়তে হবে, ঠিক আছে। এটা এতটা পর্যন্ত।